আমি মনে করি প্রতিটা মানুষ যাকে ভালোবাসবে সে আগে নিজে ফিল করতে হবে সে তাকে ভালোবাসে কিনা, তাহলেই আমার কাছে মনে হয় ভালোবাসাটা সুখের হয়। আগের প্রেমের মতো কি আমার প্রেমটা এরকম? এই কথাটা আমার কাছে খুবই অশ্লীল লাগে। তার মানে কি এইটা হিসাব করে সে ভালোবাসা শুরু করবে? সেইটা যদি কেউ ফিল না করে তাদের উচিত না বিয়ে করা কি যাওয়া উচিত না। সালমান খানের মতো এসে দুইটা হাইজাকারকে ঘুষি মেরে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। যখন একটা হাইজাকারের পাল্লায় পড়ছে ছেলেটা দৌড় মারলো, তখন সে অবাক হয়, এ কি, সে না আমার হিরো, সে দৌড় মারে কেন? তখন মনে করি কি আমি কাকে ভালোবাসলাম? দুটি জীবনকে একসাথে করে দিয়ে বলা হয় আজ থেকে তোমাদের মাথা দুইটা কিন্তু আত্মা একটা। এটা কি করে সম্ভব? ওয়াইফ পৃথিবীর সেরা ওয়াইফ, তাই বলে কি অন্য আরেকটা মানুষের দিকে তাকে আমি হাসি দিতে পারবো না? সে ভালো হতে পারবে না, ভালো হতে পারবে না মানুষ। আজীবন আমরা একসাথে থাকবো কিন্তু কোনো শারীরিক সম্পর্ক হবে না, এইভাবেই এগিয়ে যাব, এটাও হিপোক্রেসি। প্রকৃতির নিয়ম অনুযায়ী যা যা করা উচিত কোনো কিছুই তো অপরাধ না, সেটাই তো হয় না। আমরা এটাকে এমন নিষিদ্ধ পর্যায়ে নিয়ে গেছি যে স্বামী স্ত্রী যখন তার বেডরুমে ঢুকবে সেটা অনেক লুকোচুরি করে ঢুকতে হয়। আমি আমার ছেলের সামনে আমি আমার ওয়াইফকে ধরে হাত করে যদি আমি তাকে একটা ছোট্ট করে একটা কিস দিই, আমার সন্তান তো মানে ফুরফুরে হয়ে যাবে। দুই ক্ষেত্রে ঝামেলা হয়, হয় ওয়াইফ বলবে হাই দেখো ও দেখতেছে, অথবা স্বামী বলবে এটা কি বলছো। লাইফ ইজ বিউটিফুল কখন? যখন আমরা সব কিছু সবভাবে ম্যানেজ করে রাখতে পারি, কোনো দিকে কোনো কমপ্লেইন থাকে না, সব কিছুতেই আমরা একদম পারফেক্ট থাকি। হয়তো তখন আশেপাশের মানুষ বলবে হ্যাঁ তুমি খুব সুন্দর জীবনটা চালাচ্ছ, কিংবা আমি নিজেও বলবো আহা আমি তো পারছি। কিন্তু সবসময় কি তা হয়? এই যে কিছুদিন আগেই আমরা কথা বলছিলাম নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়, আসলে আটকে রাখার কি কেউ আছে? ওটা তো এমনি এমনি আটকে যাবে। আসলে জীবনের এত কঠিন কঠিন বিষয়গুলো আমাদের সাথে থাকে, এগুলো নিয়ে নিজেরা চিন্তা করলে মাঝে মাঝে পাগল হয়ে যাই। তো মনে হয় যে একটু পাগলামি কমানোর জন্য খুব অসাধারণ কিছু মানুষদের সাথে যদি কথা বলা যায় তাহলে মনে হয় একটু পাগলামি কমে যেতে পারে, অথবা নিজেও একটু ভাবতে পারি না জীবন আসলে এইভাবে চালালে ভালো। আমাদের সাথে আছে যিনি আজকে, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ। তিনি অসাধারণ একজন মানুষ, কারণ তিনি যেমন হাসতে পারেন, তেমনি কথা বলতে পারেন, তেমনি ছবি আঁকতে পারেন, তেমনি অভিনয় করেন। আমাদের সবার প্রিয় সাজু খাদেম। বললেন থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। আই ওয়াজ লেট, সো আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। না সমস্যা নেই, জীবন যাপনে কেউ আগে আসবে কেউ পরে আসবে, এটা কিন্তু সাজু ভাই খুব নিয়ম, মানে যেখানে যান উনি একদম সময়টা একদম ঠিকঠাক মতন চেষ্টা করেন যাওয়ার জন্য। আমি 10 মিনিট লেট ছিলাম, আমি সেই জন্য আসলে খুব দুঃখিত। ওই যে বলছিলাম না সাজু ভাই যে কিছুদিন আগে কিন্তু আমরা এটা নিয়ে খুব একদম আমাদের হ্যাঁ কে কিসে আটকায়। তো আপনি তো অনেকদিন ধরে আটকে আছেন একই জায়গাতে। আপনার প্রথম প্রধান কোন ফর্মুলাটা ছিল যেটার কারণে আপনার মানে আপনার জীবন নিয়ে আমরা কখনোই কোনো ধরনের কিছু দেখিনি এবং সবসময় আপনাকে খুব হাসি খুশি দেখেছি? এর পেছনে আমার মনে হয় একটু বুদ্ধি নিয়ে চলাটাই কাজ করেছে। ব্যাপারটা এমন নয় যে মানুষের জীবনে কোনো কিছু থাকে না, কোনো কিছু কোথাও কেউ আটকায় না। হোঁচট খায় মানুষ, রাস্তায় পাথরে বাড়ি খায়, অনেক সময় ফুটপাতেও মানুষ বাড়ি খায়, অনেক সময় মানুষ একটা লাইট পোস্টের সাথেও আটকে যায়। তো কে কতটা এটা ম্যানেজ করতে পারে সেটার উপর ডিপেন্ড করছে এটা কতটা সম্প্রচার হবে, কতটা প্রসারিত হবে। আমার জীবনে আমার কাছে মনে হয় যে মানুষ যে প্রশ্নগুলো করে যে কে কোথায় আটকায়, আমি ঠিক বুঝি না যে এই আগ্রহটা কোথায়, মানে কে কোথায় আটকাবে, এটা যার যার আটকানো সে আটকাবে। এখন আপনি কোথায় আটকাচ্ছেন এর জন্য আমি অপেক্ষা করব বছরের পর বছর দেখি কোথায় আটকায় উনি। এতটা সময় মানুষের থাকে কিভাবে আমি বুঝি না। কারণ কে কোথায় আটকাবে বা আটকাবে না এটি আমার কাছে মনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউনিক একটি ব্যাপার। অনেকে বলে না যে তুমি আমার জীবনের প্রথম প্রেম, তারপর আবার যখন দ্বিতীয় প্রেম হয় তখন বলে যে আগের প্রেমের মতো কি আমার প্রেমটা এরকম। এই কথাটা আমার কাছে খুবই অশ্লীল লাগে। পৃথিবীতে প্রতিটি প্রেমই হচ্ছে ইউনিক, প্রতিটি প্রেম। আপনি যখন আপনি খাচ্ছেন ভাত, দুপুরবেলা খাওয়ার পর মনে হচ্ছে আপনার পেট ভরে গেছে, আর খেতে হবে না পৃথিবীতে কোনোদিন। আবার কিন্তু আপনি ডিনারটা যখন করছেন তখন আবার আপনি শুরু করছেন খাবারটা রিলিজ করে খাচ্ছেন। তার মানে কি ব্যাপারটা এমন নয় যে জীবন আমি কম্পেয়ার করতে যাব যে আমার আগের প্রেমে তো ওইভাবে মিষ্টি করে হাসতো, তুমি মিষ্টি করে হাসোনি, তাহলে এটা প্রেম না, তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন বা একটা ক্যালকুলেশন, তাই না? আমরা এখনকার জীবনে তো একটু ক্যালকুলেশনটাই বেশি করে ফেলছি না, কারণ সবকিছু দরকার জীবন চালানোর জন্য। টাকা যেমন দরকার, সৌন্দর্য দরকার, ভালোবাসা দরকার, তারপরে হচ্ছে
সব দরকার, অ্যাপ্রিসিয়েশন দরকার, এই সবকিছু আমাদের দরকার, আমাকে কতটা টেক কেয়ার করবে সেটা দরকার, রাইট। কিন্তু আমরা তো মানে যে কোনো মানুষই যখন আমরা পেয়ার হই তখন কিন্তু দুজনই দুই জায়গা থেকে আসি এবং দুজনেরই দুই রকম চয়েস থাকে। সেখানে মানে আপনারটা দিয়েই বলি যে আপনি যখন পছন্দ করলেন এবং আপনাদের পেয়ারটা খুব সুন্দর বাইরে থেকে যতটুকু দেখা যায়, কারণ খুব বেশি আমরা দেখতে পাই না, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে তেমন কিছু দেন না, বউকেও তেমন একটা দেখান না, একটু আমরা আমি না, আমার বউ নিজেকে দেখায় না। আচ্ছা, আমি দেখাতে চাই। এবার এত সুন্দর একটা পরিবার যে এটা শুরুটা কিভাবে ছিল? আসলে হয় কি যে ওই যে বললো না যে ক্যালকুলেশনটা করে যে আগায় সে সারাটা জীবন তাকে হিসাব নিকাশ করতে হয় যে আমাকে এভাবে চলতে হবে, সে আমাকে কেয়ার করলো কিনা। আমি একটা জিনিস সবসময় আমার নিজের ব্যাখ্যা যে আমাকে কে কতটা ভালোবাসলো বা আমাকে কতটা টেক কেয়ার করলো সেটা নিয়ে আমি কখনোই চিন্তিত না। আমার ভিতর থেকে তার প্রতি আমার কতটা ভালোবাসা কাজ করছে, আমার কতটা আগ্রহ কাজ করছে তাকে টেক কেয়ার করার। যখন আমি ফিল করি যে হ্যাঁ আমি তো তাকে ভালোবাসছি, তখনই আমি বিশ্বাস করি আমি তাকে ভালোবাসি। কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা সেই অপেক্ষা করে আমার তো লাভ নেই, কারণ আমার তো ওই চিন্তা করে আমি তাকে ভালোবাসতে যাইনি। আমি যখন কাউকে ভালোবাসবো, আমি যখন কাউকে দেখবো, আমার মধ্যে যখন এক ধরনের রসায়ন কাজ করবে, সেটা তো অ্যাট এ গ্ল্যান্স একটা দেখি মানুষকে আমার ভালো লাগতে পারে। এই ভালো লাগাটার পর যদি আমি বলি আচ্ছা ও কি আমার জন্য উপযোগী, ও কি আমাকে কেয়ার করবে, তাহলে তো এটা ভালোবাসা না, তখন এটা হিসাব নিকাশ। আমি মনে করি প্রতিটা মানুষ যাকে ভালোবাসবে সে আগে নিজে ফিল করতে হবে সে তাকে ভালোবাসে কিনা, তাহলেই আমার কাছে মনে হয় ভালোবাসাটা সুখের হয়। আমি আমার বউর ক্ষেত্রে তাই, আমার বউকে আমার বউ আমাকে ভালোবাসবে কিনা, আমার বউ আমাকে বিয়ে করবে কিনা, আমার বউ আমাকে যত্ন করবে কিনা, ওইটা আমার ভাবার সময় হয় নাই। কারণ আমার মনে হচ্ছে আমি তাকে ভালোবাসি, যেহেতু আমি তাকে ভালোবাসি তাহলে মানুষটা আমার। তার মানে যখন আপনি অনুভব করেন যে আমি এই মানুষটাকে ভালোবাসি, তার মানে একটা স্পার্ক ক্রিয়েট হইতে হবে। সো সেইটা যদি কেউ ফিল না করে তাদের উচিত না বিয়ে করা, না বিয়ে করা কি মানে রিলেশনশিপে যাওয়া উচিত না। কারণ আমি যদি ফিল না করি যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমি আপনাকে কিভাবে আগাবো? আমি যদি ফিল করি যে আচ্ছা ও কি আমাকে ভালোবাসে, তার মানে কি এটা হিসাব করে সে ভালোবাসা শুরু করবে। ভালোবাসা ভাবে শুরু করা যায় যে 1 2 3 ওকে আসলে আমরা ভালোবাসা করি, এটা তো হয় না। আমাদের এখনকার সময় কি ওরকমই হয়ে যাচ্ছে না? ব্যাপারটা এরকম হয় না আসলে। ব্যাপারটা আসলে আমরা ধরে নিচ্ছি এরকম হচ্ছে। এখন হচ্ছে যে অনেক ফ্ল্যাকচুয়েট করে। এখন প্রতিনিয়তই ভালো লেগে যায়। আচ্ছা, মানে আমি সেটাকে লেগে গেলেও আমার কি করার আছে, লাগতেই পারে না। আচ্ছা, এই যে যেটা বলতেছিলেন যে অনেকেই বলে এটা যে একটা সম্পর্কে আছি আমি, তারপরেও হয়তো অমুককে ভালো লাগলো, অমুকের দিকে আমার দৃষ্টি গেল, সেটা কি খুব মহা পাপ হয়ে যায়? আমি কি কারণে জিজ্ঞেস করছি, কারণ আমি তো বন্ধু তৈরি করতে পারি, তাই না? মানে আমার সবকিছুই তৈরি করতে পারেন। হ্যাঁ, সবকিছু আমি বলছি যে না আমি বলছি কোনটা, সরি ইন্টারাপ্ট করলাম। আমাদের বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টের মুগ্ধতাটা কিরকম কাজ করে, অনেকটা ফিল্মিক। কারণ আমার যদি কাউকে ভালো লেগে যায়, আমি নিজের দায়িত্বে তার একটা ডিজাইন তৈরি করে ফেলি যে সে দেখতে ঐশ্বরিয়ার মতো, সে নাচবে ঐশ্বরিয়ার মতো, সে দৌড়াবে ঐশ্বরিয়ার মতো, সে এটা করবে ঐশ্বরিয়ার মতো। সে কিন্তু ঐশ্বরিয়ার ধারে কাছেও না, সে মেবি ঐশ্বরিয়ার চেয়েও সুন্দরী, কিন্তু আমি তাকে একটা ডিজাইন দিয়ে দিই যে ও বোধহয় হাঁটে এইভাবে, কথা বলে এইভাবে। ওকে আমি মানুষের পর্যায়ে রাখি না, আমার ভিতরে তাকে আমি একটা ইমেজ দিয়ে দেই। ঠিক সেইভাবে মেয়েটিও একটা ছেলেকে ওই ইমেজটা দিয়ে দেয়, ভাবে যে ও আমাকে ভালোবাসলে ও সালমান খানের মতো এসে 2টা হাইজাকারকে ঘুষি মেরে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, ও এত ম্যানলি কথা বলবে। ও কিন্তু একটা সাজিয়ে সাজিয়ে একটা মোহ কাজ করে আর প্রেমে পড়ে যায়। দেখা যায় যখন একটা হাইজাকারের পাল্লায় পড়ছে, ছেলেটা দৌড় মারলো, তখন সে অবাক হয়, এ কি, সে না আমার হিরো, সে দৌড় মারে কেন? দৌড় মারবে কিংবা মার খাবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইস্যু, কিন্তু এই যে আমাকে একটা সাজিয়ে ফেললো মেয়েটি, তারপর তার জীবনে চলতে 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 এই সাজানোর সাথে অমিলগুলো পেতে শুরু করে, তখন মনে করি কি আমি কাকে ভালোবাসলাম। এই দায়িত্বটা কিন্তু নিজেই নেয়, নিজেই ভাঙে, নিজেই গড়ে। এই করতে করতে কিন্তু আমি মনে করি যে রিলেশনগুলা নষ্ট হয়ে যায়। আমি কোনোভাবেই ভাবতে পারি না আমি যে মেয়েটাকে ভালোবাসছি এই মেয়েটি স্বাভাবিক একজন মানুষ, স্বাভাবিকভাবেই তার সকল কর্মই করে, সে এমন অনেক কিছু করে যেগুলো মানুষ হিসেবে করতেই পারে, কিন্তু আমি তো এইভাবে সাজিয়ে দিই। এই করে করে কিন্তু আমাদের
সম্পর্কটা পরে নষ্ট হয়ে যায়, মোহটা চলে যায় তখন। আর তারপর আমরা বলি যে আমি ধরেন যে আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ, তাই বলে কি আমি বেলি ফুল দেখে খুশি হব না? না, আমার কি আছে, বেলি ফুলটা আমি ধরে একটু গন্ধ নিতে পারি না? এখন যদি গোলাপ এসে বলে এই আমি না তোমার পছন্দের ফুল, পৃথিবী মানুষ হচ্ছে, আপনি বলেছেন প্রথম লাইফ ইজ বিউটিফুল, এত নিশ্চয়ই এই ফিল্মটাও দেখেছেন, এরকম একটি অসাধারণ ফিল্ম। প্রতিটা মানুষ, এই সেই লোকটি তার ছেলেকে প্রতিটা ক্রাইসিসে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করেছে। তো একটা মানুষ সম্পর্কে জড়াবে, ভালোবাসবে, তাদের সম্পর্ক তৈরি হবে, আবার সম্পর্ক নষ্ট হবে, এর মধ্যে অন্য একটি মানুষকে দেখে তার ভালো লাগবে। এই ভালো লাগাটা তো অপরাধ না। আপনি রাস্তায় একটা মেয়ে একটা ছেলেকে যদি জুতা দিয়ে গালে মারে, সকল মানুষ খুশি হয়। আর একটা মেয়ে যদি কোনো কারণে একটা ছেলেকে গিয়ে হাক করে রাস্তায়, সবাই খেপে যায়, এটা কি করছে? তার মানে কি, মানুষ প্রেমে বিশ্বাসী না, মানুষ বিশ্বাস হচ্ছে হিংস্রতায়, পৈশাচিকতায়। আপনি কাউকে ভালোবাসলে এটা অপরাধ হবে কেন? আমি এটা বিশ্বাস করি না। আমার বউ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করেছে, আমার বউয়ের কি কখনই কোনো অন্য একজন মানুষকে তার ভালো লাগতে পারে না? এটা তো হিপোক্রেসি হবে যদি বলে যে আমার লাগেনি ভালো। হিপোক্রেসি হবে না? আমরা কি একটু বেশি হিপোক্রেসি? আমরা তো হিপোক্রেট। আমরা বলি কি যে আমি সাজুকে ছাড়া আমি আর কাউকে ভালো লাগে না, ও পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা। এগুলো মিথ্যে কথা বলার দরকার নেই। তার কি কখনো শাকিব খানকে দেখে মনে হয় না যে বাহ সুন্দর তো ছেলেটা, ভালো লাগছে? কিংবা অন্য আরেকটা স্মার্ট ব্যক্তিত্ববান ছেলেকে দেখে বলতে পারবা লোকটা তো আমার খুব পছন্দ হয়েছে? সকল পছন্দই যে গিয়ে বলে ফেলতে হবে তা তো নয়। কিংবা যদি বলেও ফেলে যে আমার ভালো লেগেছে, সমস্যা কোথায়? মানুষের সমস্যাটা কখনোই জানেন, যখন ডিসরেসপেক্ট শুরু হয়। আমি আরেকটা ফুল দেখে ভালো লাগলো, সাথে সাথে আমি তার কাছে গিয়ে এমন একটা অ্যাটিটিউড করলাম, আমার বউটা না আসলে আগের মতো নাই, মানে আমি বউকে ছোট করে তার কাছে বড় হওয়ার চেষ্টা করছি। একটু বলি, এই ঘটনাটা কিন্তু অনেক ঘটে, মানে যখনই একটা পরকীয়া সৃষ্টি হয়, পরকীয়া না, মানে শব্দটা কখনোই আমি বিশ্বাস করি না। আপনি পরকীয়া শব্দটা, এই শব্দটা এখন অনেক বেশি চলছে, এই শব্দটা আমরা তৈরি করে এটাকে একটা অশ্লীল শব্দ বলি। আমি পরকীয়া মানে জি সকল ক্রিয়াই তো ক্রিয়া, রাইট? এটা পরকীয়া কি? মানে পরকীয়া শব্দটি কারা তৈরি করেছে আমি জানি না। এটি আমার কাছে মনে হয় যে একটা মানে ভুল শব্দ, মিথ্যে শব্দ, একটা নোংরা শব্দ। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ হবে, ভালো লাগবে, তারা কথা বলবে, তাদের এই ভালো লাগাটার মধ্যে পরকীয়া কি আমি জানি না। ওই যে ডিসরেসপেক্ট আপনি বললাম না, যে ডিসরেসপেক্ট হচ্ছে যে যখন কেউ এটাকে ক্যাশ করে, যে গিয়ে বলবে কি আর বলেন না আমার বউটা, বা বউ গিয়ে বলে আমার হাজবেন্ডটা আমাকে একটু সময় দেয় না, আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তাই মানে আমার হাজবেন্ডটা, মানে এই করে করে যখন সে আরেকটা লোকের কাছে তার হাজবেন্ডকে ছোট করছে, সেটা ডিসরেসপেক্ট। আমার ওয়াইফ পৃথিবীর সেরা ওয়াইফ, তাই বলে কি অন্য আরেকটা মানুষের দিকে তাকে আমি হাসি দিতে পারবো না? সে ভালো হতে পারবে না, ভালো হতে পারবে না মানুষ। কারণ আমাকে কেন ওর কাছে ওর মুগ্ধতা পাওয়ার জন্য আমি আমার বউকে ছোট করব? ওই তখনই অশান্তিটা তৈরি হয়। এই যে একটা গোপনীয়তা আমাদের মধ্যে কিন্তু রাখতে হয়, যখনই কোনো সম্পর্ক আমরা থাকি, সেই সম্পর্কে দেখা যায় ছেলেটাও পজিটিভ হতে পারে, মেয়েটাও হতে পারে, কিন্তু দেখা যায় যে এটার জন্য দুজনই দুজনের কাছে সবকিছু কিন্তু গোপন করে। গোপন করতে করতেই ব্যাপারটা ক্রমশ একটা নিষিদ্ধ জায়গায় চলে যায়, যেটা আমার মনে হয় যে বিবাহ বলেন কিংবা যে কোনো রিলেশনশিপ বলেন, এই জায়গাটায় মানুষকে খুব সততার সাথে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা মানুষ সে ইন্ডিভিজুয়াল। আমার সাথে তার সম্পর্ক আছে বলে সে আমার সম্পত্তি না। তার একটা ব্যক্তিত্ব আছে, তার একটা নিজস্ব জগৎ আছে, তার একটা চিন্তা আছে। ইভেন শুধুমাত্র আমার ওয়াইফকে, আমার সন্তানের বয়স এখন, ছোট ছেলে বয়স 1 বছর, আমি তার ডিগনিটি নিয়ে টেনশন করি। তারও একটা ব্যক্তিত্ব আছে। আমি হুই করে ওকে সারাক্ষণ ধমক দিলাম, তাতে ওর ব্যক্তিত্ব নষ্ট হতে পারে। ওর একটা চলন আছে, ওর একটা চিন্তা আছে। আমি শুধু চেষ্টা করব তার মস্তিষ্ককে উর্বর রাখা যায় কিনা, কিন্তু আমি বাধ্য করতে পারি না। আমরা করি কি, আমাদের হয় কি যে দুটি জীবনকে একসাথে করে দিয়ে বলা হয় আজ থেকে তোমাদের মাথা দুইটা কিন্তু আত্মা একটা। এটা কি করে সম্ভব? এটা আদৌ সম্ভব? এবং এটা আমরা বলে বলে সম্পর্কটাকে নষ্ট করি। তখন মনে হয় কি আরে এটা জোর করে, এটা তো আসলে ব্যাপারটা এমন না। আপনি ঘুমিয়ে যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন আমি দেখবো না। আমি যে স্বপ্নটা ঘুমিয়ে দেখবো সেই স্বপ্নটা আমার বউ দেখবে না। আমার বউ কি চিন্তা করছে সেটা আমার বউ করবে। আমার বউ হয়তো
বড় বড় সিরিয়াল দেখতে পছন্দ করে, আমি হয়তো থ্রিল দেখতে পছন্দ করি। কারণ আমাদেরকে জোর করে কি আমাকে বাধ্য করতে হবে যে আমাকে সিরিয়াল দেখতে হবে, কিংবা ওকে বলবো তুমি বসে থ্রিলার দেখবে? এগুলো তো অন্যায়। কখনো কখনো চলতে 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 যদি কিছু কিছু প্রভাবিত হয়, সেটাও দোষের না, সেটা হচ্ছে প্রক্রিয়া। আমি যে বলি না যে ইভলিউশন প্রক্রিয়া, বিবর্তন, মানুষ চলতে চলতে তো একটু প্রভাবিত হয়। কিন্তু আমাদের হয় কি যে আমরা প্রথমে 1 2 3 বলে বলি আজ থেকে তোমরা দুটি আত্মা, দুটি দেহ এক আত্মায় চলে গেলে। ভেরি ফিল্মি। এটা আসলে হয় না, আর হয় না এই ভাবতে ভাবতে হয় না কেন, এই শুরু হয় ঝগড়া, মারামারি, তারপরে সম্পর্ক ছেদ, এই সেই। আচ্ছা, এবার একটু আসি ট্রাস্টের ব্যাপারে। কারণ যে কোনো সম্পর্কেই আসলে বিশ্বস্ততা দরকার। কারণ আমরা অনেক ওই যে বলছিলেন মানে যে লুকানোর যে বিষয়টা চলে আসে, যে আমি লুকিয়ে করছি না, আমি হ্যাঁ সে এটা পছন্দ করে না, তখন আমি হয়তো বা লুকিয়ে তার সাথে কথা বলছি। মানে এটা আমার বান্ধবী হতে পারে, বন্ধু হতে পারে, এটা কিন্তু আমরা করি। আচ্ছা আমার হাজব্যান্ড অমুককে পছন্দ করে না, তার সাথে সে আমার খুব ভালো ফ্রেন্ড, তখন আমি তার সাথে লুকিয়ে কথা বলছি। কেন বলছি? কারণ এটা নিয়ে সমস্যা তৈরি হয়। এই যে মানে লুকিয়ে করার থেকে থেকে আস্তে আস্তে আমরা মানে বিশ্বস্ততা রাখতে পারি না। আমাদের দেশে আমার মনে হয়, আমি দেখেছি যে সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি ঢুকে যায়। আমরা কেউ কারোর সাথে হ্যাঁ আরেকটা সম্পর্ক হতেই পারে, কিন্তু সেই সম্পর্কটা হওয়ার জন্য মানে আমি যে খুব স্ট্রংলি বলবো, হ্যাঁ, বা আমি আমার সঙ্গীর সাথে আলাপ করব, সেটা আমরা করি না। সেটা কতটা প্রয়োজন? না, আমি শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রটাই ব্যাখ্যা দেওয়াটা জরুরি কি জরুরি নয়, শুধুমাত্র সেই আলোচনায় যাচ্ছি না। প্রতিটা বিষয়ই আমি আমার পার্টনারকে শেয়ার করতে পারি যদি আমি মনে করি। মানে আবার আমাকে শেয়ার করতেই হবে এটাও বাধ্যবাধকতা নেই। আপনি আজকে বাজারে গিয়ে একটা কলা খেয়েছেন, কিংবা আপনি একটা কফি খেয়েছেন, এটা আপনাকে এসে জবাবদিহি করতে হবে না তো যে আমি এটা কফি খেয়েছি, প্লিজ কিছু মনে করো না। মানে আমার কথা হচ্ছে যে আপনি ভয় পেয়ে যদি এটা না বলেন, তখন মনে হয় যেন এটা এইখানে একটা ঝামেলা হচ্ছে। বরং ওই ট্রাস্টটুকু আমরা যদি প্রথম থেকে তৈরি করতে পারি যে দেখো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটতে পারে, তোমার অজান্তেও ঘটতে পারে, তোমার জানিও হতে পারে, অনেক কিছু ঘটতে পারে। সো আমরা আমাদের জায়গায় আমরা ক্লিয়ার থাকবো, সেখানে অপরিষ্কার কিছু না। আমাকে যদি কেউ এসে এখন কানে বলে আপনার বউকে দেখলাম এক ছেলের সাথে বসে কফি খাচ্ছে, তা আমি যদি বলি কোন ছেলে, তখন তো ও চান্স পেয়ে যাবে। আমি বলি আমার বউ একটা ছেলের সাথে কফি খেলে, তো আপনার সমস্যা কি? তাহলে এটা পারবে না। আমি কখনোই যদি মনে করি যে আমার বউ এসে এটা বললো না যে একটা ছেলের সাথে কফি খেয়েছে, আমি কখন জিজ্ঞেস করতেও যাবো না, যাই আমি তো শুনলাম ওই ছেলে বলে তোমার কফি খাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে যদি ও যদি মনে করে এটি আমার বলার প্রয়োজন নেই, করবে না। আমার মনে হয় এইটুকু রেসপেক্ট, এইটুকু ট্রাস্ট সম্পর্কে না থাকলে এই সম্পর্কটা আসলে আলটিমেটলি টক্সিক হয়ে যায়, এবং তখন ওটা টিকিয়ে রাখাটাও কি জরুরি না হয়, তাই না? আপনার সকল সম্পর্ককে আপনি জোর করে টিকাবেন কেন? এটি যদি সত্যি সত্যি মনে হয় যে আমরা একসাথে চলতে আমাদের আরাম লাগছে, আরামে চলেন। আপনার যদি মনে হয় যে আমাকে বারবার অ্যাডজাস্ট করতে 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 এটা একটা মানে কোনোভাবেই জিনিসটা কমফোর্টেবল হচ্ছে না লাইফে, আপনি যদি মনে করেন বা আপনার পার্টনার যদি মনে করে ওকে আমরা একসাথে থাকবো না, হতেই পারে। মানে এটা হলে কি একসাথে তো বাপ মাও থাকে না। মানে আমি আমার মায়ের সাথে একসাথে কতদিন ছিলাম, হ্যাঁ মানে আমিও মানে আমরা যে শ্বশুর মানে শাশুড়ি টেনে আনি না, তো ব্যাপারটা কিন্তু মার সাথেও মেয়ে থাকতে পারে না, বিকজ অফ তারা কিন্তু এক চিন্তা না। মানুষ তো তার একটা ব্যক্তিগত লাইফ চায়, ব্যক্তিগত সময় চায়। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে ডিসরেসপেক্ট করে আমি বলছি যে আমার মাকে রাখবো, তা তো নয়। মানে সময়ের সাথে এটা একটা প্রাকৃতিক নিয়ম। যেমন আমি আমার মায়ের মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথে ছিলাম, একসাথে থাকার মধ্যে আমরা আনন্দ পেয়েছি। আনন্দ না পেলে হয়তো থাকতে পারতাম না। ওই আনন্দটা আমরা তৈরি করে নিয়েছি। কখনো কখনো যে এই আনন্দের মধ্যে আমাদের মান অভিমান হয়নি। একটু বলবেন এই যে তৈরি করে নেওয়াটা, আমি এটা একটু ডিটেইল শুনতে চাই সাজু ভাই, কিভাবে আপনি করেছিলেন? না, তৈরি করে নেওয়ার ব্যাপারটা আমি কি বলি, আমি একটা জিনিস বিশ্বাস করি, জানেন, ওই যে বললাম আমি মানুষকে মানুষ হিসেবে ট্রিট করি। আমার ওয়াইফ যদি তার বাবার সাথে যে স্টাইলে কথা বলে, তার মার সাথে যে স্টাইলে কথা বলে, ধরেন হয়তো কথা বলছি যে বাসার ডাইনিং টেবিলে খাবার আছে, হয়তো আমার শাশুড়ি আসলো কিংবা শ্বশুর আসলো, আমি আমার বউকে বললাম স্যারকে ব্রেকফাস্ট করতে বলো, আমার বউ উত্তরটা দিল যে
টেবিলে খাবার আছে, ব্রেকফাস্ট করবে, বলার কি আছে? তার বাবার ক্ষেত্রেই বলছে কথা। তার মানে সে প্র্যাকটিক্যাল, সে জানে যে ব্রেকফাস্ট আছে, বাবা ব্রেকফাস্ট করবে। বাবা তো এটা মাইন্ড করেনি কথাটা শুনে, কারণ বাবা মাইন্ড করেনি কারণে, কারণ মেয়েটাকে চিনে, মেয়েটা এরকমই। এখন এইখানে যদি তার বাবা না হয় আমার বাবা হয়, আর আমার বাবাকেও যদি আমার বউ ঠিক একই কথা বলে যে বাবা খাবে, দাসে তো আছেই, তখন আমরা কি মনে করি, কি আমার বাবার সাথে তুমি এই আচরণ করলে? কিন্তু আমি তো জানি যে ও এই আচরণটাই করে, তখন আমি আরো ধরে নিলাম ও আমার বাবাকে একদম তার বাবাই মনে করেছে, যে কারণে সেটা বলতে পেরেছে। তখন এটাকে আমি রিঅ্যাক্ট করি না, তখন আমি এটাকে মনে করি শি ইজ লাইক দ্যাট। এখন অনেক সময় কি হয় যে আমার বাবা কিংবা আমার মা হয়তো মনে করতে পারে সে আমার সাথে এরকম ব্যবহার করলো, তখন আমার দায়িত্ব হচ্ছে আমার মাকে বোঝানো যে আম্মা ব্যাপারটাকে খেয়াল করে, ও কিন্তু এরকমই। সো তখন আমার আম্মা হয়তো এটা খেয়াল করে, ইয়েস ও তো এরকমই, ও তো কোনো বনিতা করছেন না। এই যে আস্তে আস্তে দুইটা মানুষকে আমরা তৈরি করে নেই, এই তৈরি করার মধ্যে মান অভিমান থাকবে না তা না, কিন্তু মান অভিমান আছে বলে আমাকে এটা একটা সিদ্ধান্ত নিতে হবে তা তো নয়। আসলে ওই যে বলি না যে আপনার ইচ্ছাটা গুরুত্বপূর্ণ, আপনি কি চাচ্ছেন আপনার জীবনে। আপনি যদি চান যে আমরা এইভাবে হই হই রই রই করে কাটাতে চাই, আপনি পারবেন। আর আপনার যদি মনে হয় না এত হই হই রই কি আছে, তাহলে আপনি হই হই রই করবেন না। আমি ব্যক্তি জীবনে মনে করি লাইফ ইজ বিউটিফুল, সো ইট ইজ বিউটিফুল। এক্স্যাক্টলি। না, আমি একটা জিনিস বলি, আমরা কেউ কথা বলতে চাই না। হ্যাঁ, মানে ধরেন আমি আমার ঘরে কথা বলতে চাই না, অফিসে মানুষ তার সাথে কথা বলছে না, কিংবা রাস্তাঘাটে একজন আরেকজনের সাথে কথা বলতে চাই না। কেন? এটা নিয়ে একটা গন্ডগোল হবে। আমি সবকিছু থেকে দূরে থাকতে চাই, আমি ঝামেলায় যেতে চাই না। মানে আমিও যদি রাস্তায় দেখি কিছু, আমি সোজা হেঁটে অন্য দিক দিয়ে চলে যাচ্ছি, কারণ আমি ওই ঝামেলায় যেতে যাচ্ছি না। কিন্তু আমাদের কাউকে না কাউকে তো এই জিনিসগুলো নিয়ে বলতে হবে, এবং এটা নিয়ে কথা যখনই মানুষ বলে তখন কিন্তু একটা জিনিস সুন্দর হয়। কিন্তু সেই জায়গাটা আমাদের এখানে কেন তৈরি হচ্ছে না? না, বলছে না যে তা না, কেউ কেউ বলছে, কিন্তু আমাদের হয় কি যে আমরা যখন একবার দুইবার তিনবার চারবার যখন কথা বললাম, তখন দেখলাম যে আমাদেরকে আমরা বেশ তোপের মুখে পড়তে হয়। যখন তোপের মুখে পড়ছি তখন আমাদের পাশে কেউ নেই, আমরা কাউকে দেখছি না। সবাই যে আমাদের পক্ষে না তা নয়, আমাদের পক্ষের লোকরাও আমাদের সাথে থাকছে না, চুপচাপ থাকছে। আমি তখন বলছি না আমার দরকার কি, সাজু ভাইয়ের কাছে আমি গিয়ে গেলে বাবা আমি চুপচাপ থাকছি। এই করতে করতে আপনি দেখবেন যে যারা বলার মতো সাহস রাখে বা বলতে চায়, তারা আস্তে আস্তে চুপসে যাচ্ছে, আর মনে করে তো আমার দরকারটা কি। এটা যে কত বড় একটা ভুল হচ্ছে পুরো নেশনের জন্য। এই করতে করতে কি হবে যে একটা পর্যায়ে আর কেউ বলার লোক থাকবে না, বলার কোনো গার্জিয়ান থাকবে না। এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদেরকে বলতে হবে স্পষ্টভাবে, এবং আমরা বলার চেষ্টা করি। তো তার আগে কিন্তু একটা জাতিকে শিক্ষিত করতে হবে। আপনি এটা কোন পলিসিতে বললে সেই মানুষটি আপনার কথাটা বুঝতে পারবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমি আজকে আপনার সাথে যেভাবে কথা বললে বুঝবেন, নিশ্চয়ই এমন অনেকে আছেন যাদেরকে এই একই টাইপে কথা বললে সে বুঝবে না। তার মানে আমাদের নিজেদেরই একটা ওয়ার্কশপ করা উচিত, যে আসলে মানুষকে মোটিভেট করতে হলে তার মতো করে তাকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে একটা প্রক্রিয়া নিয়ে আসতে হবে। আপনি একদিন তাকে চিৎকার করে বলেও তাকে আপনি কারেকশন করতে পারবেন না, কারণ সে তো অনেক শক্ত হয়ে আছে, তার ভিতটা অনেক শক্ত। সেটা ভুল ভিত হতে পারে, কিন্তু ভিতটা শক্ত। তো এই ভিত তো আস্তে 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 তাকে কনভিন্স করতে হবে যে তুমি যেটা ভাবছো সেটা স্বতঃসিদ্ধ নয়। সেই ভাবনাগুলোকে আমি তাকে খোরাক দিতে পারি, যে তুমি ভাবো, বাসায় গিয়ে ভাবো, আমার কথা মিথ্যাও হতে পারে, আমার কথা ঠিক নাও হতে পারে, কিন্তু সে ভাবুক না। আমরা করছি কি, এই ভাবনাগুলা দেওয়ার চেষ্টা করি, এইটুকুই। আমি যে একদম তাকে ভেঙে চুরে নিয়ে চলে আসব, সেই সময়টা হয়নি, বা সেভাবে আমরা চাই না, আমরা ভাঙতে চাই না কাউকে। আমরা প্রত্যেকটা মানুষের ফিলসফিকে রেসপেক্ট করি, কিন্তু আমরা আলোচনা করতে পারি। আপনি যদি বলেন যে আপনার মাইক্রোফোনটাই সেরা, আমি যদি বলি যে অসম্ভব, আমার মাইক্রোফোনটা সেরা, তাহলে কি এখানে আর কোনো আলোচনা হতে পারে? যুদ্ধ ছাড়া তর্কে তর্কে বহুদূর চলে যাবে, যুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি হতেও পারে আপনারটা সেরা, আচ্ছা কেন সেরা, আসুন তো আমরা একটু কথা বলি, দেখে আপনার ভয়েসটা কি আসে, আমারটা কি আসে, এইভাবে একটা সিদ্ধান্তে পৌঁছা যায়। কিন্তু আমরা এই জায়গায় যাব না, কি এত তর্ক কিসের, এত আলোচনা কিসের,
আলোচনা করতে যাবেন না, আলোচনা করতে গেলে তো সমস্যা। মানে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার কাছে এইটাও, হ্যাঁ, এটাও সবসময় ঠিক না। না, এটা আসলে আমরা কি হয় যে শেষ পর্যন্ত যখন আমার কিছু করার থাকে না, তখন এটা বলে আমি সান্ত্বনা পুরস্কার দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম তাকে। আপনিও যে বলেন না যে আমার যেখানে তর্ক দরকার সেখানে আমি তর্ক করব, মানে হচ্ছে আমাদের মধ্যে আলোচনা সমালোচনা দুটো করারই ভেতরে একটা কি বলে স্পৃহা থাকতে হবে, প্রশ্ন করতে হবে না। হ্যাঁ, সেটা থাকতে হবে। উইদাউট আস্ক আপনি জানবেন কি করে? রাইট। আমাদের প্রজন্ম মানে আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে, আমার সন্তান, তারা কিন্তু এই জিনিসগুলো অন্যভাবে দেখে, কারণ তারা কিন্তু স্পষ্ট কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, তারা কিন্তু ডিরেক্ট বলে তুমি কেন লুকাবা, তুমি কেন এটা বলবা না, তুমি কেন আমাকে লুকাতে বলছো, এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় আমাদের বাবা মারা যখন বলেছে এটা ওখানে বলো না, এটা এভাবে করো, একটু না বললে ভালো হয়, তখন কিন্তু আমরা কোশ্চেন করিনি, আমরা বলেছি ঠিক আছে, এটাই শিখেছি। কিন্তু আমি আমার ছেলেকে যখন বলি তখন সে বলে কেন লুকাবা, আমার জীবন আমার, হ্যাঁ, আমি যদি মনে করি এটা বেস্ট তাহলে আমি কেন সেটা বলবো না, মানে সেটা আমি লুকাবো কেন? তো আমাদের সন্তানরা বোধহয় একটু বদলে দিচ্ছে। কারণ কি জানেন, আমাদের সন্তানদের প্রশ্ন আছে, উত্তরও আছে তার কাছে, কারণ তার হাতে হাতে এখন উত্তর। আপনি দেখবেন যে তাদের প্রশ্নের চেয়ে বেশি উত্তর এখন। আপনি খালি তাকে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন, সে আপনার দিকে তাকানোর আগে সে মোবাইলে তাকাবে, যে দেখে তো গুগল সার্চ দিয়ে দেখবে যে হ্যাঁ এটা, হ্যাঁ এইটা। কখনো কখনো এত সহজে উত্তরগুলো পেয়ে যাওয়ায় কখনো কখনো আমার কাছে মনে হয় যে জার্নিটা হয় না। আচ্ছা, মানে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। আমরা একটা সময় জার্নি করতাম একটা জিনিস জানার জন্য, আমি হয়তো এই জিনিসটা জানার জন্য জার্নি করতে গিয়ে এই জার্নিতে আরো কয়েকটা জিনিস জেনে যেতাম। আর এখন হচ্ছে কি স্পেসিফিক সে ওই জিনিসটাই জানার জন্য সে ক্লিক করতে পারে, যা পৃথিবীর আয়তন কত, ঠাস করে ক্লিক করে একদম আয়তনটাই বের হয়ে যাবে। এর মাঝখানে তার আর কোনো জার্নি নাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় জার্নিটা মিসিং। আচ্ছা, ওটা দরকার, এই জার্নিটাও দরকার। আপনি যে কোনো কিছু ডিসকভার করার মধ্যে যে মজা, সেই মজাটা আমার মনে হয় জেনারেশন একটু কম পাচ্ছে। জেনারেশন বেশি পেয়ে যাচ্ছে, এবং ওরা যা পাচ্ছে তা তো আমরা পাইনি। যেমন হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন, আমি তাকে ঈর্ষা করি যে এখনো জন্মায়নি। এবং আমার কাছে মনে হয় ট্রু। আমি আমার বাচ্চার দিকে তাকায় আর ভাবি, ওরা যখন বড় হবে ওরা আরো কত কি দেখবে যেটা আমি দেখে যেতে পারবো না। আমরা এখন যা দেখছি, এই আজকে বলেন ঢাকা শহরের এই যে আমরা মেট্রো রেল, এই যে আমরা এলিভেটেড এক্সপ্রেস, এগুলো তো আমার শ্বশুরই দেখে যেতে পারেননি। তো আমার কাছে না পৃথিবীটা একটা অদ্ভুত মায়া মনে হয়, মানে দারুণ একটা জিনিস। না, আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে আসছি, আসল পয়েন্টে যাই। সেটা হচ্ছে যে আপনার বউয়ের সাথে আপনার যে কেমিস্ট্রি, আপনাদের এই যে স্পার্কটা কোন জায়গায় গিয়ে হয়েছিল, এইটুকু একটু বলবেন। আমি কিন্তু শুনি নাই, এটা কিন্তু জানি না আপনাদের প্রেমটা, আমি খুব বেশি জায়গায় শুনি নাই কিভাবে প্রেমটা ঘটিয়েছিলেন। আর এই যে আপনি বলছিলেন অফেয়ারে, সেটা হচ্ছে যে আমার বউ কিন্তু অসাধারণ মানুষ, সো ওই মানুষটা সম্পর্কে একটু জানি। মানে আমার বউয়ের সাথে যাদের পরিচয় হয়েছে বা যারা আমার বউকে চিনে, এখন পর্যন্ত কারো কাছে শুনি না যে সে অসাধারণ নয়। মানে পৃথিবীর সবার বউই অসাধারণ, আমার বউ অসাধারণ এই কারণে বলি, সে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। সে কোন রকমের প্যাম্পার করে কথা বলে না। আমার নাটক দেখে যদি তার মনে হয় যে এই জায়গাটা ভালো লাগেনি, সে স্পষ্ট করে বলে এটা একদম ভালো করিসনি, আর ভালো হলে বলে যে হ্যাঁ এটা ভালো ছিল। তো এটা বিয়ে হওয়ার পর থেকে নয়, বিয়ে হওয়ার আগে থেকেই সে মানুষটি এমন। তো ওর সাথে আমার দেখা হয় আমরা থিয়েটার করতে গিয়ে, সে যথেষ্ট বাচ্চা মেয়ে ছিল, সারাক্ষণ ও আমরা একসাথে গান করতাম দলে, ও আমার সাথে গান করতো। তা এই গান করতে করতে মানে প্রেম যে জেগেছে তা নয়, একটা মায়া তখন জন্মেছে। ওকে ফাইন। দেখতাম যে আমরা একবার ইন্ডিয়াতে শো করতে গেলাম, শো করে যখন সারাক্ষণ আমরা একসাথে ছিলাম, শো করে যখন ফেরার পর যখন আমি যখন ইউনিভার্সিটিতে হলে থাকি, ওরা থাকে বুয়েট ক্যাম্পাসে, আমি যখন হলে গেলাম তখন আমি একটু মনে হলো যে আমি তাকে মিস করছি। মানে এর আগ পর্যন্ত কিছু জানি না আমি কেন মিস করছি, সেটা আমি আমাকে প্রশ্ন করতে শুরু করলাম। আচ্ছা, যে কেন আমি ওকে মিস করছি কেন। আর একটা বাচ্চা মেয়ে জিনিসটা আমি ঠিক আবার খুব একটা দিলাম না। একটু জিজ্ঞেস করি, আপনাদের ডিফারেন্সটা কতটুকু? মানে আমাদের বয়স 10 বছর। আচ্ছা,
তো সেই জন্য আপনি তখন চিন্তা করছেন আমি বাচ্চা মেয়েটাকে কেন মিস করছি কেন। আর ওই সময়টা তো আরো বাচ্চা লাগে, এখন বাচ্চা লাগে না, এখন মনে হয় যে কন্টেম্পোরারি আমরা, কিন্তু ওই সময় আমি ইউনিভার্সিটি সেই স্কুলে, তো দেখবেন যে ছোটবেলায় কিন্তু 1 বছর ছোট হইলেও ভাব এরকম যে সে অনেক জুনিয়র। তা আমি কেন মিস করছিলাম সেটা যখন আমি ভাবতে শুরু করলাম, তাহলে কি কোথাও গিয়ে তাকে আমার ভালো লাগছে, এটাকে আমি আবার প্রশ্রয় দিলাম না। প্রশ্রয় দিলাম না এই কারণে যে আমাকে এত স্নেহ করেন লাকি নাম ডক্টর ইনামুল হক, তো আমি এটা কি করছি, সো আমি এটাকে আর খুব বেশি প্রশ্রয় দেইনি। কিন্তু প্রশ্রয় না দিলেও তো যেহেতু আমাকে স্পার্ক করেছে, এটা মাঝে মাঝে তো জাগান দেয়। তখন দেখলাম যে দলের মধ্যে একটা গুঞ্জন উঠে গেল। গুঞ্জনটা কিরকম, যে আমার সাথে প্রীতির একটা সম্পর্ক তৈরি হচ্ছে, অথচ আমাদের সম্পর্ক নাই। এই গুঞ্জনটা আমাকে আরো কাছে নিয়ে গেল এবং আমাকে আরো ভাবনার জন্য একটা জায়গা তৈরি করে দিল। তখন রিদি আমার ভালো বন্ধু, তো রিদি আবার মাঝে মাঝে এসে আমাকে বলতো, শুনেছো যে দলে ছেলেরা এসব কি বলতেছে, রিদি বলছে। আমি বললাম যে হ্যাঁ, এগুলো এরকম বলে কেন? বলছে দেখো তো। তা আমি তখন ভাবছি এটা কি প্রীতির কানে গেল কিনা, তাহলে এটা কেমন লাগবে, তাহলে তোর সাথে আমি স্বাভাবিক কথাই বলতে পারবো না। এই করতে করতে না আমার মনে হলো যে আমার ভালো লাগাটা এই গুঞ্জনটা আরো বেশি উত্তাপ দিয়ে দিল। এই কখন এইভাবে আমরা দুজন কি বলে এটাকে কাছে চলে এলাম, এবং সেটা আজীবনের জন্য, সেটা স্পেসিফিকলি আপনাকে কোনো লাইন দিয়ে বলতে পারবো না, এইভাবেই হয়ে গেল। কিন্তু প্রেমটা হয়ে গেল। আমাদের 9 বছর প্রেম ছিল। 9 বছর প্রেম, সিরিয়াসলি অনেক লম্বা টাইম প্রেম ছিল। লম্বা টাইম মানে কি আপনি চিন্তা করেন যে আমাদের পরিচয় যদি বিয়ে এবং পরিচয় সব মিলে কিন্তু আমরা 25 বছর। তো এই যে একটা লম্বা সময়ের যে রিলেশনশিপ, এটা কি ভালো না মন্দ, কি মনে হয়? না, এটা ভালো মন্দের ব্যাপার না তো, যেহেতু আমাদের এখনো ভালো লাগছে। অনেক সময় আমরা বলি না যে লং টার্ম রিলেশনশিপ থেকে বিয়ে করলে হয়তো এটা খুব ভালো হয়, অথবা না এটা খুব না, সকল সংজ্ঞাই তো কারোর সাথে মিলবে না। বললাম না, প্রত্যেকটা রিলেশন, প্রত্যেকটা সম্পর্ক ইউনিক, তার মতো করে। আমার উদাহরণ দিয়ে আরেকজন প্রেম করতে পারবে না, আরেকজনের উদাহরণ দিয়ে আমি প্রেম করতে পারবো না। সিনেমায় কেমন সে কেমন দেখে যদি আমি কেমন সে কেমন করতে চাই তো হবে না। আমারটা আমার উদাহরণ, আমি যেভাবে আছি এখন, আমি যদি বলি হ্যাঁ পৃথিবীর সবাই এইভাবে কেন পারবে না, তাহলে এটা আমার খুব অন্যায় হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে আছি বা আমার সম্পর্কের সংজ্ঞাটা যেরকম, সেটা একেবারেই আমার। এইটা দিয়ে আরেকজন যদি তার সম্পর্কটাকে বিচার করতে যায়, দেখো সাজু আর প্রীতি কত সুন্দর আছে, আমরা না, তাহলে এটা তার সাথে অন্যায় করা হবে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে পৃথিবীতে 25 বছর সম্পর্ক ভালো আছে বলে 30 বছরে গিয়ে এটা খারাপ হবে না, তার নিশ্চয়তা কিভাবে দিবেন আপনি? একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে আমি শুনেছিলাম কোনো একজন মানে বিখ্যাত তারকার কথা, যে তিনি তার স্ত্রীকে ভালোবেসেছিলেন কারণ, বা তার প্রেমে পড়েছিলেন কারণ তাকে তার শারীরিক সৌন্দর্যে অনেক বেশি তার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সে অনেক বেশি অ্যাট্রাকটিভ, এবং তার কাছে ওই আকর্ষণটাও অনেক বেশি মনে হচ্ছে। আপনার এই যে এত 25 বছর আপনাদের সব মিলিয়ে, এই 25 বছরে আপনার কি মনে হয় যে আমাদের বিবাহিত জীবনে বা আমাদের একটি পুরুষ এবং নারীর সম্পর্কের ক্ষেত্রে শারীরিক সম্পর্কটা আসলে কতটা জরুরি, এবং এটা সম্পর্কে জানা, ডিটেইল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা, এই সব কিছু নিয়ে আমাদেরকে একটু বলবেন যে আপনি কি ফিল করেন? এটা সকল কিছুই একটার সাথে একটা ভীষণ কি বলবো আমি শব্দটা, যে আমি যদি বলি যে কাউকে কোনো সম্পর্ককেই বা কোনো উদাহরণকে ছোট করা যাবে না। যে অনেকে বলে না যে না আসলে শারীরিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয়, মানসিক সম্পর্কটাই গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এরকম না। সকল সম্পর্কই গুরুত্বপূর্ণ। আপনি দুইটা মানুষ যখন দুজনকে ডিসকভার করে, আবিষ্কার করার চেষ্টা করে, সে মানসিক শারীরিক দুইভাবেই আবিষ্কার করার চেষ্টা করে, এবং সেটাও প্রপার ওয়েতে। আমরা যদি মনে করি যে না আজীবন আমরা একসাথে থাকবো কিন্তু কোনো শারীরিক সম্পর্ক হবে না, এইভাবেই এগিয়ে যাব, এটাও হিপোক্রেসি। প্রকৃতির নিয়ম অনুযায়ী যা যা করা উচিত, কোনো কিছুই তো অপরাধ না, কোনো কিছুই অসুন্দর নয়। এর মধ্যে সৌন্দর্য খোঁজাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তার অধিকারটা সে বুঝে নেবে, আমার অধিকারটা আমি বুঝে নেব। প্রত্যেকের ব্যক্তিগত অধিকার হিসেবে তার সচেতন থাকতে হবে। আমি আমার বউকে, ও যখন স্কুলে পড়ে তখন তাকে আমি নারী পড়িয়েছি। আচ্ছা, আমি তাকে নারী পড়িয়েছি যে তার
নারী হিসাবে তার যতটুকু অধিকার, তার যতটুকু চাওয়া, সেটাও যেন সেই রাইটটুকু যেন সে মেনটেন করে। কারণ আমরা কি হয়, আমরা কোনো ব্যাপারে খুব বেশি সুশিক্ষিত নই। আমাদের স্কুল কলেজে কিছু দুষ্টু বন্ধুরা ছিল বলে আমরা কিছু কিছু জিনিস হয়তো মানে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, কারণ আমাদেরকে তো খুব প্রাতিষ্ঠানিক ভাবে আমাদেরকে আমরা বড়দের কাছ থেকেও শিখি না, কারণ এই ব্যাপারটা খুবই হাইড এন্ড সিক থাকে। আমরা এমন ভাবে এই জায়গাটিকে রেখেছি, সেই জন্য এইখানে ততটাই বিভ্রান্তিকর তথ্য আমাদের কাছে থাকে। আমার কাছে মনে হয় যে বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমি আমার বাচ্চাকে আমি এখন শিক্ষা দিচ্ছি, আমি মনে করি তাকে এটা তাকে জানানো উচিত। এটি প্রত্যেকটা নাগরিকের জানা উচিত, প্রত্যেকটা ছেলে জানা উচিত, প্রত্যেকটা মেয়ে জানা উচিত। তাহলে সে তার সকল কিছু সম্পর্কে সচেতন থাকবে এবং সে তারটুকু বুঝে নেবে। আমাদের কি হয়, আমরা আমরা জানি না তো বিষয়টা, একেবারেই জানি না। তাহলে শারীরিক সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্কের জন্য, মানসিক সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য শারীরিক সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটাকে আমরা বলি ভীষণ নান্দনিক ভাবে অসুস্থ সম্পর্ক নয়, সুস্থ সম্পর্ক। আমাদের হয় কি, এই সুস্থ সম্পর্ক কোনটা, অসুস্থ সম্পর্ক কোনটা, সেটা আমরা জানি না। এই না জানার কারণে আমরা টক্সিক হয়ে যায় জীবনটা। না বলতে বলতে যে আপনার ডিমান্ড কি সেটা আপনি বলছেন না, আমার ডিমান্ডকে আমরা বলছি না, এটা আলোচনা করে নিতে হবে, পরস্পরকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশে কি হয় যে বলবে না, কিন্তু বাইরে গিয়ে বলবে ওফ ও না আসলে মানে হি ইজ নট ক্যাপেবল বলে নিজের স্বামীকেও ছোট করি। আবার স্বামী গিয়ে বাইরে গিয়ে বলতেছে মাই ওয়াইফ ইজ নট ক্যাপেবল। আরে ওগুলো বাইরে গিয়ে বলার দরকার নেই তো, তোমরা নিজেরাই আলোচনা করে এটাকে সেটাই তো সমাধান করো। সেটাই তো হয় না, মানে আমরা ঘরে আলাপ করি না, আমরা করি না, কারণ আমরা ঘরে আমরা বোঝাতে চাই যে এই আলোচনাগুলো হচ্ছে ভালো মানুষরা করে না, মানে খারাপ জিনিস। আমরা এটাকে এমন নিষিদ্ধ পর্যায়ে নিয়ে গেছি যে স্বামী স্ত্রী যখন তার বেডরুমে ঢুকবে সেটা অনেক লুকোচুরি করে ঢুকতে হয়, মানে এটাকে এমন একটা নিষিদ্ধ জায়গায় নিয়ে গেছি। আমরা হাজবেন্ড ওয়াইফ ছেলের সামনে তার ওয়াইফকে হাগ করে না, মনে হচ্ছে এটা কি হবে, কেন হাগ করবে। এটা নিয়ে একটু বলি যে এই যে ধরেন বাবা মাকে যদি একটু হাগ করে কথা বলে যায়, তাহলে কিন্তু বাচ্চাদের উপরে একটা খুব সুন্দর পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়, হ্যাঁ, যে দে আর ইন লাভ। আমার বাবা মার ভিতরে অনেক সুন্দর একটা রিলেশন। আমি আমার ছেলের সামনে আমি আমার ওয়াইফকে ধরে হাগ করে যদি আমি তাকে একটা ছোট করে একটা কিস দেই, আমার বউকে, আমার সন্তান তো মানে ফুরফুরে হয়ে যাবে। হ্যাঁ, মানে তখন সে নিজেই চিন্তা করবে যে আচ্ছা আমার বাবা মার মতন রিলেশনশিপ বোধহয় কারণ না। কিন্তু আমাদের কি হয়, দুই ক্ষেত্রে ঝামেলা হয়। হয় ওয়াইফ বলবে হাই দেখো ও দেখতেছে, অথবা আমি বলবো এটা কি বলছো। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা ডেভেলপ করতে পারছি না। বিশ্বাস করেন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি আমাদের আসলে এগুলো একটু মানে পারিবারিক ভাবে একটা সেমিনার করা উচিত এগুলো নিয়ে, যে আসেন আমরা আমাদের ঘরটাকে, আমাদের পৃথিবীটাকে সুন্দর করি, সম্পর্ক দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মায়া দিয়ে। আমি বিশ্বাস করি আমার জীবনে আমার একটা দুঃখ কি জানেন, বা আমার কষ্ট হয়, আমি কখনো কাউকে হিট করতে পারি না। কেউ কাউকে হিট করছে এটা দেখলে আমি পছন্দ করি না। একজন রাস্তায় ছিনতাইকারীকে ধরেও যদি কেউ হিট করে আমি এটা মানতেই পারি না। হিট করব কেন? ও যদি ছিনতাই করে থাকে ওকে আইনের কাছে দিই, ওকে বোঝানোর চেষ্টা করি, ওকে একটা ওয়ার্কশপে নিয়ে যাই, ওর জন্য একটি কর্মশালার ব্যবস্থা থাকুক যে কেন এই কাজটি সে করছে। আমি বিশ্বাস করেন যে এই যে টক্সিক লাইফ হয়ে একজনের সাথে যে মানে বাজে সিচুয়েশনে চলে যায়, এটা ভাবা যায়? খুবই খুবই আমার টার্গেট আছে যে আমি একটা ক্যাম্পেইন করতে পারি যে নেভার হিট এনিবডি। এই জিনিসটা আমার মনে হয় আমাদের দেশে খুব দরকার। একজন চোরকে ধরার মানে চোর সাব্যস্ত হওয়ার আগেই তাকে মারা শুরু করে, আমাকে একটা বাসের হেল্পারকে মারা শুরু করে দেয়। আমার পছন্দ হলো না, আমার পছন্দ হলো না এই লোকটাকে মারা শুরু করে দেয়, আমার পছন্দ হলো না তার এই কথাকে মারা শুরু করে দেয়। কি অদ্ভুত বিষয়। আমার পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার পছন্দ না হওয়া মানে তো আমি তাকে মারার অধিকার রাখি না। আপনি একটা কথা বললেন, হয়তো অন্য একজনের পছন্দ করলো না, তাই বলে কি আপনাকে হিট করবে? এই যে পৃথিবীতে এইভাবে হিট হচ্ছে জায়গায় জায়গায়, এই যে আপনি বলেন যে আজকে যে ফিলিস্তিনে যে পরিমাণ নির্যাতন হচ্ছে, যে পরিমাণ মানুষকে হত্যা করা হচ্ছে, আমি বিশ্বাস করি না, আমি মানুষ হিসেবে তাদের কাছে দাঁড়াতে চাই, অন্য কোনো ব্যাপার নয়। মানে আমরা করি কি সকল কিছুকে একটা মানে পক্ষপাতিত্ব করে ফেলি। পক্ষপাতিত্ব করার কিছু না। আজকে মানুষ হিসাবে তার অধিকার আছে বেঁচে থাকার, সে যে গোত্রেরই হোক,
হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, যাকেই কেউ আঘাত করবে তার পক্ষে আমরা দাঁড়াবো। শেষ করব, কিন্তু তার আগে আমি যেই জায়গাটায় যেতে চাই সেটা হচ্ছে যে সাইকোল্যাবই কিন্তু আমরা ওই কারণেই করলাম যে আমাদের আসলে কথা বলাটা খুব জরুরি। আপনি বলছিলেন না আমি একটা সেমিনার করতে চাই, তো আমরা আসলে কথা বলতে চাই। আমরা সবাই মিলে যদি কথা বলি তাহলে আমাদের অনেক রকমের যে মানসিক সমস্যাগুলো আছে, আমি এই প্রোগ্রামটা করতে এসে আমি অনেক কিছু শিখলাম। আমি যখন এই প্রোগ্রামটা করতে চাইলাম তখন আমি শুরু করার কারণই ছিল আমি আমার ছেলের কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং আমার ছেলেকে বড় করার ক্ষেত্রে আমি অনেকগুলো অবস্টাকেলের মধ্যে দিয়ে আসছি, এবং আমি সেগুলো তখন জানতামই না। আমি বুঝতে চেষ্টা করলাম যে আসলে একটা সন্তানকে, ছেলে কিংবা মেয়ে, তাকে বড় করার ক্ষেত্রে আসলে বাবা মাকে কত কিছু জানতে হয়, কত রকমের মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, তো সেখানে আমাদের আসলে সবকিছুই শিখতে হয়। সেটা আমাদের পারিবারিক ম্যারিড লাইফে হোক, আমার বাচ্চার আপব্রিঙ্গিং হোক, সবকিছুতেই লাগে। তো আমার তখন মনে হলো যে সাজু ভাইয়ের সাথে একটা কথা বলা যায়, কারণ যে মানুষটা সবসময় খুব আনন্দে থাকে, হাসি খুশি থাকে, এবং তার ফ্যামিলি লাইফটা খুব সুন্দর। কারণ আপনি যে বাচ্চার সাথে সময়গুলো বা আপনার ফ্যামিলির সাথে সময়গুলো শেয়ার করেন, সেটা থেকে এটা বোঝাই যায় যে আপনি খুব চেষ্টা করেন যে আনন্দে যাতে সবাই থাকে। তো আমি বলবো যে আপনি একটু আমাদের যারা লিসেনার আছে বা যারা দেখবে শুনবে আমাদের সাথে হয়তো পরবর্তীতে থাকবে, তাদের জন্য একটু বলবেন যে সত্যিকারী অর্থে একটা সুখের সংসার করতে চাইলে কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, এবং এই জিনিসগুলোতে একটু ছাড় দিলে খুব ভালো হয়। না, এটা তো আসলে ওই যে বারবারই বলি সবকিছু আমার মতো করতে হবে না। তবে আমি শুধু এইটুকু মনে করি, আনন্দে থাকার বিকল্প নেই। মানুষকে যে কোনো সিচুয়েশনে তাকে ট্রাই করতে হবে আনন্দে থাকার। যখন মানুষের জীবন কিন্তু দুঃখ এবং আনন্দ দুটো প্রায় একসাথেই চলে। কিছু মানুষ ফোকাস করে দুঃখটাকে বেশি, কিছু মানুষ ফোকাস করে আনন্দটাকে বেশি। দেখবেন যে কিছু মানুষ থাকে একটা বাসায় ঢুকে, একটা সুন্দর বাসায় ঢুকেও দুটা ছিদ্র আবিষ্কার করে যে এটা এরকম কেন, এরকম কেন। কিন্তু কিছু মানুষ হয়তো ঢুকে বলে, ওয়াও আপনাদের বাসাটা কি সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, বলে হয়তো বলতে পারে আচ্ছা এই জায়গাটা না দিলে আরো ভালো লাগবে। এটা পজিটিভ। কিন্তু আমার মনে হয় যে মানুষের জীবনটাও একটা বাসার মতো। আপনি সিদ্ধান্ত নেন আপনি ঢুকে কি ছিদ্রটা খুঁজবেন নাকি বাসার সৌন্দর্যটা দেখবেন। আমার জীবনে দুঃখ নাই, অবশ্যই আছে, কিন্তু আমার কাছে হচ্ছে এটা পার্ট অফ লাইফ, পার্ট অফ স্ক্রিপ্ট। একটা স্ক্রিপ্টে আনন্দ থাকবে, বেদনা থাকবে, ভিলেন থাকবে, সেগুলো নিয়েই তো নাটকটা শেষ হবে। আমার জীবন যদি সারাক্ষণ আনন্দের মধ্যেই থাকে তাহলে তো আনন্দই বুঝবো না। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষকে বলবো, বাসায় আপনার এমন অনেক কিছু আছে যেগুলো আপনাকে আনন্দ দেবে। সেই আনন্দ মুহূর্তগুলোকে আপনি রিলিশ করেন, আপনার বাচ্চার সাথে করেন, আপনার বউর সাথে করেন, আপনার বন্ধুর সাথে করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাসার পার্টনারদেরকে বা আপনার বাসার অন্যান্য সদস্যদেরকে আপনার মতো করে চলতে দিবেন না, তাকে তার মতো করেই চলতে দিবেন। তাকে তার ব্যাপারে রিজিড হবেন না। শুধুমাত্র আড্ডাটা যখন দিবেন তখন আপনি আপনার যোগ্যতা মেধা দিয়ে যদি তাদেরকে প্রভাবিত করতে পারেন করবেন, কিন্তু আপনার মতো করেই চলতে হবে সকল কিছু। এইভাবে করতে গেলেই আসলে প্রথম সম্পর্কটা নষ্ট হতে শুরু করে। প্রশংসা আসলে আমাদের জীবনে খুব জরুরি, অ্যাপ্রিসিয়েশন, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা খুব দরকার। বাচ্চাদেরকে হোক, স্ত্রীকে হোক, স্বামীকে হোক, মা বাবাকে হোক। হয়তো আমরা সবসময় পারি না, মানে মন মেজাজ ভালো থাকে না, ওই যে টাকা পয়সা নাই, আজকে ওর সাথে ঝগড়া হলো, কালকে অফিসে বসের সাথে একটা সমস্যা হলো, কিন্তু সেইগুলা থেকেও বের হয়ে এসে মনে হয় আমরা চেষ্টা করতে পারি। সেগুলা তো আছেই, সেগুলাকে ট্যাকল দেবার জন্যই আমাকে আনন্দ থাকতে হবে। আমি এটাকে যদি আরো এক্সটেনশন করি লাভ তো নাই। আমার দুঃখের কথা এসে আপনাকে বললাম, কি লাভ? বরং আপনি দুদিন পরে আমার কাছে আসবেনই না, যে ও গেলেই দুঃখের কথা বলে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা সারাক্ষণ বলবো আর ভালো লাগে না, ভালো লাগে না, তখন তৃতীয় দিন ওকে দেখলে অন্যদিকে বিরক্ত লাগে। সো আমি আরেকজনের বিরক্তির কারণ হবে কেন? আমি গিয়ে বলবো আরে বিন্দাস, পৃথিবী সুন্দর। আসলে ভালো থাকতে হবে, অন্যকে আনন্দে রাখতে হবে, নিজেও আনন্দে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ সাজু ভাই, আপনার আনন্দটা আমরা ভাগ করে নেওয়ার জন্য আপনার কাছ থেকে কিছুটা, সেই জন্যই আপনার সাথে এই সময়টা এবং আপনি যে সময়টা দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আর
আপনার এই সুন্দর সুন্দর কথাগুলো অবশ্যই সবাইকে বলবেন, সবসময় পিছনে মানে মনে করেন না যে না বলা উচিত না। না না, উচিত না বলছি না, আজকে যে কথাগুলো বলেছি এগুলো যে সবার কাছে সুন্দর লাগবে তাও না। সো আসলে কার কাছে কি সুন্দর আমি জানি না, আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। তার মানে এই নয় যে অন্যরা অন্যভাবে বিশ্বাস করলে পৃথিবীতে অনেক আহামরি ক্ষতি হয়ে যাবে, তাও না। প্রত্যেকে প্রত্যেকের মতোই চলবে, কিন্তু আমি আমারটাই বলেছি আর কি, আমি এমন কোনো শতসিদ্ধ কথা বলিনি। অনেক ধন্যবাদ। সবারই কি সবার একরকম লাগবে না, এটা সত্যি কথা যেটা সাজু ভাই বলছিলেন। আপনার ভালো লাগবে হয়তো এই কথাটা, আবার খারাপও লাগতে পারে। কেন খারাপ লাগলো, কেন ভালো লাগলো, সেটা কিন্তু আপনি আপনার কমেন্টস দিয়ে আমাদেরকে জানাতে পারেন। সেই কমেন্টসের সাথে আবার একটু গালি যদি দেন সেটা খারাপ না, কিন্তু মন খারাপ হবে আর কি, আমার একটু খারাপ লাগবে, সেটা আসলে তার পরিচয়কে প্রকাশ করবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ওই যে আপনি অন্যকে একটু খারাপ লাগা দিলেন, তাতে কিন্তু আপনার খুব ভালো লাগা ক্রিয়েট হবে না, দিন শেষে আপনারও একটু খারাপ লাগা হবে। ওই যে একটা খারাপ কথা বললেন, খারাপ কথা ভাবলেন, সেজন্য চেষ্টা করবেন সবসময় অন্যকে প্রশংসা করতে, ভালোটা বলতে। খারাপ যে জিনিসটা আছে সেটাকে আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে দূরে সরিয়ে রাখা যায়। আমাদের জীবনে যাতে নেগেটিভ জিনিস না থাকে, পজিটিভ ভাইব থাকে, তাহলে আমরা আমাদের বাবা মা ভাই বোন সন্তান সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। ভালো থাকাটাই মেইন জিনিস। এক্স্যাক্টলি, আমরা ভালো থাকতে চাই, পৃথিবীটাকে সুন্দর দেখতে চাই, সবুজ দেখতে চাই, একদম একদম মৃত্যু পর্যন্ত চাই পৃথিবীটা যাতে সুন্দর থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। সাইকোল্যাবে যদি চলে আসতে চান, আপনার গল্প শোনাতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। সবার জন্য অনেক শুভকামনা।